নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রী অভিজিৎ ভট্টাচার্য, সহ শিক্ষক, দেশবন্ধু বিদ্যাপীঠ হাই স্কুল। আজকে আমরা দশম শ্রেণীর রাসায়নিক গণনা প্রথম পর্ব একটু আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই যে আমাদের রাসায়নিক গণনায় কি কি করতে হবে। সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে মোলের ধারণা। আলোচনার বিষয় আমাদের অনেকগুলোই রয়েছে, যেমন 1, 2, 3, 4 করে আমি সাজিয়েছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে মোলের ধারণা। তাহলে মোলের ধারণা কি? নেক্সট স্লাইডে আমরা যদি একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি মোলের ধারণা সম্পর্কে আমি যেটা লিখেছি, কোনো পদার্থ বলতে মৌল অথবা যৌগ দুজনকেই বোঝায়। এক মোল বলতে ওই পদার্থের যে পরিমাণে পদার্থটির প্রাথমিক কণার সংখ্যা ঠিক 6.023 ইন্টু 10⁻23 হয়, সেই পরিমাণকেই বোঝায়। এখন 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাটা আমরা কোথা থেকে পেলাম? হ্যাঁ, একটু তোমরা ভেবে দেখো। অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা জানতে পারি এই সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোল কি। মোলের সংজ্ঞাটা আমি একটু তোমাদের পড়ে শুনিয়েছি। মোল হচ্ছে পদার্থের এসআই পদ্ধতির একক। তাহলে যদি আমায় জিজ্ঞেস করে যে এসআই পদ্ধতির পদার্থের পরিমাণের এককের নাম কি, তাহলে এসআই পদ্ধতিতে পরিমাণের এককের নাম হচ্ছে মোল। আবার একবার বলছি, এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে কোনো যৌগের যদি 1 মোল অণু বলে, তাহলে কি বুঝবো কোনো মৌলের বা যৌগের 1 মোল অণু মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। কোনো মোল, যেমন 1 মোল পরমাণু বলতে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু তাকেই নির্দেশ করে। 1 ফ্যারাডে তড়িৎ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন থাকছে। আবার 1 ফ্যারাডে তড়িৎ মানে 96,500 কুলম্ব। তাহলে 1 ফ্যারাডে তড়িৎকে 1 মোল ইলেকট্রনও বলা যায়, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। এখন আমরা একটু বোর্ড ওয়ার্ক করে দেখে নেব বিষয়টা কি হচ্ছে। আমি তোমাদের একটা বিষয় দেখাচ্ছি। কি আমি বোর্ডে লিখছি, তোমরা একটু দেখো। এক অণু CO2, এটা ইকুয়াল টু 44। কেন 44 সেটা তোমাদের হিসেবটা আমি একটু ওপরে দেখাচ্ছি। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16। এখন কার্বন কটা আছে? কার্বন আছে এক পরমাণু। CO2 এই অণুটার মধ্যে একটি পরমাণু হচ্ছে কার্বনের, তাহলে কার্বনের 12। অক্সিজেন আছে পারমাণবিক ভর 16, দুটো আছে, তাহলে 2 গুণ 16।
তাহলে 16 দুগুণে 32 যোগ 12, তাহলে কত হলো 44। এই জন্যই 1 অণু CO2 মানে হচ্ছে 44। এবারে আমি লিখছি, একটু খেয়াল করো, এক গ্রাম অণু CO2 এটা ইকুয়াল টু হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 অণু CO2 এটা হচ্ছে 44, যেই লিখলাম 1 গ্রাম অণু, সাথে সাথে এটা হয়ে গেল 44 গ্রাম। এখন এই গ্রাম অণুকে আমরা বলছি 1 মোল। এইটা ইকুয়াল টু তাহলে কত, 44 গ্রাম। তাহলে বিষয়টা আমি আরেকবার বলছি প্রথম থেকে। 1 অণু কার্বন ডাই অক্সাইড CO2 এটা মানে 44, এটার ভর হচ্ছে 44। 1 গ্রাম অণু CO2, যেই লিখলাম অণুর আগে গ্রাম, সাথে সাথে 44 হয়ে গেল গ্রাম। এখন গ্রাম অণু মানেই হচ্ছে, গ্রাম অণুকেই আমরা বলতে পারি মোল। তাহলে 1 মোল ইকুয়াল টু হচ্ছে 44 গ্রাম। এটা সবাই আশা করি বুঝতে পেরেছ। ঠিক এরমভাবে অনেক কিছুই লেখা যায়, যেমন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখা যায়। এক অণু জল, এক অণু জল কথার অর্থ হচ্ছে 18, জলের আণবিক ওজন 18। তাহলে যেই আমি এখানে 1 গ্রাম অণু জল লিখব, সাথে সাথে এটা হয়ে যাবে 18 গ্রাম। এই গ্রাম অণুকেই আমি কি বলেছি, এই গ্রাম অণুকেই আমরা মোল লিখি। তাহলে 1 মোল জল এটা ইকুয়াল টু 18 গ্রাম। তাহলে 1 অণু জল, এক অণু জল এটা ইকুয়াল টু 18। 1 গ্রাম অণু জল এটা ইকুয়াল টু 18 গ্রাম। 1 মোল জল এটা ইকুয়াল টু 18 গ্রাম। তাহলে আমরা গ্রাম অণুকেই বলছি মোল, আমরা গ্রাম অণুকেই বলছি মোল। জলের আণবিক ওজন 18 কিভাবে এলো? জলের সংকেত H2O, জলের সংকেত H2O। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কটা হাইড্রোজেন আছে? 2। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কটা হাইড্রোজেন আছে? 2। যোগ কটা অক্সিজেন আছে? 1টা, তার মানে 1 পরমাণু অক্সিজেন আছে। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে 2 যোগ 16, তাহলে এটা কত হলো? 18। এইভাবে জলের আণবিক ভর হচ্ছে 18। এবার আমরা একটু দেখে নিই পরেরগুলো। রাসায়নিক গণনা। আমরা এখন রাসায়নিক গণনা সম্পর্কে কিছু বলবো, যেটা হচ্ছে কোনো রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত কাকে বলে? যেমন ধরো
কার্বন ডাই অক্সাইড, এটা হলো রাসায়নিক নাম। CO2, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। আমায় যদি কেউ বলে যে অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো, CH3COOH, তাহলে এইটাকে আমরা বলছি রাসায়নিক সংকেত। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প ঘনত্ব ইত্যাদি আমরা জানতে পারি। আমি একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম যে জলের আণবিক ভর কত, 18। তাকে আমরা গ্রামে প্রকাশ করে কি লিখলাম, 18 গ্রাম। তাহলে 1 মোল কোনো পদার্থ ইকুয়াল টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বোঝাবে। 1 মোল কোনো পদার্থের নাম যদি আমি না বলি তাহলে তার কিন্তু ভর আমরা পাবো না। যেমন আমি যেই মুহূর্তে বলছি 1 মোল CO2, তখনই আমি বলতে পারবো 44 গ্রাম। যদি আমি বলি 1 মোল জল, তখনই আমি বলতে পারবো 18 গ্রাম। কিন্তু আমি যদি বলি 1 মোল, না, 1 মোল কি, 1 মোল কি, কারণ তো রাসায়নিক নাম বা রাসায়নিক সংকেতটা আমাকে বলতে হবে। আমি বললাম 1 মোল অ্যাসিডিক অ্যাসিড, হ্যাঁ 1 মোল অ্যাসিডিক অ্যাসিডের তাহলে আমরা ওজনটা বার করে নিই। কার্বন আছে কটা, দুটো, 2 × 12 মানে 24, দুটো অক্সিজেন 32, 16 × 2 32, 32 + 24, আর হাইড্রোজেন আছে 4টে, তাহলে 1 × 4, তাহলে 4, তাহলে কত হলো টোটাল 60। এইবারে আমরা বলতে পারলাম 1 মোল কারণ নাম যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু আমি বলতে পারবো না তার ওজন কত। এইবার রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে, সমতা বলতে ব্যালেন্স বোঝাচ্ছে, সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে। কিরকম দেখো, H2 + Cl2 এটা ইকুয়াল টু 2HCl। সবার আগে আমাদের জানতে হবে বিক্রিয়ক কোনটা। বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করছে, যেমন H2 + Cl2 = 2HCl, এখানে এই H2 মানে হাইড্রোজেনের একটা অণু, Cl2 মানে ক্লোরিনের একটা অণু, এরা দুজনে বিক্রিয়া করছে, তাহলে এরা হচ্ছে বিক্রিয়ক। এদের বিক্রিয়া করার ফলে আমরা পাচ্ছি HCl মানে হাইড্রোক্লোরিক গ্যাস। আমাদের বিক্রিয়াকে হচ্ছে 1 অণু হাইড্রোজেন মানে 2 পরমাণু হাইড্রোজেন, 1 অণু ক্লোরিন মানে 2 পরমাণু ক্লোরিন, আর হাইড্রোক্লোরিক গ্যাস যেটা তৈরি হলো তাতে 2 অণুই হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি হয়েছে। এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। যেমন আমরা বাড়িতে যখন কিছু রান্না করি, ধরো মাংস রান্না করছি, তাহলে মাংস রান্না করতে যে যে উপকরণগুলো আমাদের লাগবে, যেমন মাংস, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তোমরা বাড়িতে রান্না করছে মা দেখেছো, সেইগুলো হচ্ছে সমস্ত বিক্রিয়ক। যখন মাংসটা আমরা জল দিয়ে বার্নারে বসাচ্ছি, উষ্ণতা দিচ্ছি, তখন হচ্ছে কন্ডিশন, শর্ত। এর ফলে তুমি বিক্রিয়াজাত পদার্থ কি পাচ্ছ, রান্না মাংস, যেটা আমরা খেতে পাচ্ছি। কাঁচা মাংস তো আমরা খেতে পাচ্ছিলাম না, ওগুলো হচ্ছে বিক্রিয়ক। কন্ডিশন, শর্ত হচ্ছে গিয়ে ওই যে উষ্ণতা দেওয়া, জল মেশানো, এইগুলো আমরা কন্ডিশন বা শর্ত। আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে রান্না মাংস। এইটাই হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়াজাত পদার্থ সম্পর্কে আমরা একটা এরকম ধরে নিতে পারি। এখন আমি তো এখানে বললাম একটু আগেই H2 + Cl2 = 2HCl, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি গ্যাস হচ্ছে গিয়ে বিক্রিয়ক,
পদার্থ, আর HCl হাইড্রোক্লোরিক গ্যাস হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। যেমন 2H2 প্লাস O2, 2H2O, এখানে H2 হচ্ছে বিক্রিয়ক পদার্থ, O2 হচ্ছে বিক্রিয়ক পদার্থ, 2H2O, তাহলে H2O জল, এইটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এবার আমরা একটুখানি নেক্সট স্লাইডটা দেখি। এইখানে বলা আছে, দেখো, রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি তথ্য পাই। কি কি তথ্য পাই বলতে দুটো ভাগে ভাগ করা আছে, একটা গুণগত আর একটা পরিমাণগত। গুণগত তথ্য থেকে আমরা কি কি পাচ্ছি না, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ও নাম। হ্যাঁ, একটু আগেই হয়েছে, H2 প্লাস Cl2 ইকুয়াল টু 2HCl। এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে হাইড্রোক্লোরিক গ্যাস। বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিতে উপস্থিত মৌলের নাম ও চিহ্ন। হ্যাঁ, উপস্থিত মৌল যেমন হাইড্রোজেন, তার চিহ্ন H, নাম হচ্ছে হাইড্রোজেন। O2 যদি হয় সেখানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে চিহ্ন O, নাম হচ্ছে অক্সিজেন। আর এদিকে হচ্ছে জল, H2O, H2O হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, আর এখানেও চিহ্ন সেই একই, হাইড্রোজেন আর অক্সিজেনের H আর O, জলের অণুতেও। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আণবিক সংযুতি। আণবিক সংযুতি বলতে যে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হয়েছে, এটাই আণবিক সংযুতি। পরিমাণগত তথ্য, পরিমাণগত তথ্য হিসেবে আমরা কি কি পাই, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণু ও পরমাণুর সংখ্যা। হ্যাঁ, যেমন 2H2 প্লাস O2, 2H2O, তাহলে হাইড্রোজেনের দুটি অণু 2H2, এটা মানে হাইড্রোজেনের দুটি অণু, প্লাস O2 অক্সিজেনের একটি অণুর সঙ্গে বিক্রিয়া করে দুই অণু জল উৎপন্ন করে 2H2O। তাহলে 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2O। এটাকে আমরা কি বলছি, দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দুই অণু জল উৎপন্ন করে। এবার হচ্ছে তাদের ওজন আমাদের দেখতে হবে। চলো এবার আমরা একটা কাজ করি, এদের ওজন এইগুলো বোর্ডে আমরা দেখি। সবার প্রথমে আমি একটু বোর্ড ওয়ার্কে তোমাদের কয়েকটা জিনিস একটু দেখিয়ে নিই। দাঁড়াও, এটা হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন H, আর একটা H লিখলাম। এইটা হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন H, আবার পরমাণুও বলা যায়। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H, হাইড্রোজেনের একটা পরমাণু H, আর একটা পরমাণু H এর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের একটা অণু তৈরি করেছে। তুমি বলবে একটা অণু কি করে, এখানে তো দুই লিখলেন। না, H প্লাস H, H2, অণুটা আমি কটা অণু সেটা এখান থেকে বলছি, যে হাইড্রোজেনের একটা অণু তৈরি হলো। তেমন অক্সিজেনের চিহ্ন O, আবার অক্সিজেনের একটা পরমাণুও হচ্ছে O, আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেনের একটা অণু তৈরি করেছে, তাহলে O2। এইভাবে আমি কতগুলো তোমাদের আগে দিই প্র্যাকটিসের জন্য। N, 2N, N2, 2N2,
এইটা আমাদের বলতে হবে। যেমন এইটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি বলতে পারি যে নাইট্রোজেন এর চিহ্ন হচ্ছে এন, নাইট্রোজেনের একটা পরমাণু। তাহলে নাইট্রোজেনের একটা পরমাণু এন, এইটা হচ্ছে নাইট্রোজেনের দুটো পরমাণু, এইটা হচ্ছে নাইট্রোজেনের দুটো পরমাণু। এইটা হচ্ছে নাইট্রোজেনের একটা অণু, নাইট্রোজেনের একটি অণু। এইটা হচ্ছে নাইট্রোজেনের দুটি পরমাণু, আর এইটা হচ্ছে নাইট্রোজেনের দুটো অণু। এইটা হচ্ছে নাইট্রোজেনের দুটো অণু। তাহলে প্রথম থেকে একবার বলি, এন নাইট্রোজেনের চিহ্ন, আবার এন হচ্ছে নাইট্রোজেনের একটি পরমাণু। 2n, এন হচ্ছে নাইট্রোজেনের দুটো পরমাণু, নাইট্রোজেনের একটা অণু, নাইট্রোজেনের দুটো অণু। বোঝা গেছে? তাহলে এবার আমি মুছি এটা। এইবার ওই পরিমাণগত তত্ত্ব থেকে আমি তখন বলছিলাম 2H2 প্লাস O2 2H2O, এখানে হাইড্রোজেন H হচ্ছে চিহ্ন হাইড্রোজেনের, H2 এটা হচ্ছে হাইড্রোজেনের অণু। কটা অণু আছে? দুটো অণু আছে। কটা অণু আছে হাইড্রোজেনের? দুটো অণু আছে। অক্সিজেনের কটা অণু আছে? একটা অণু আছে। জলের কটা অণু আছে? দুটো অণু আছে। তাহলে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু জল উৎপন্ন করে। আরেকবার অন্য একটা বিক্রিয়া দিয়ে বলছি। এক অণু হাইড্রোজেন 1 অণু ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি করে। এবার আমরা আগের বিক্রিয়াটি আর একবার লিখব। 2H2 প্লাস O2 2H2O। এখানে হাইড্রোজেনের ওজন কত? আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, দুটো হাইড্রোজেনের পরমাণু আছে 2, আর সমতা বিধানের জন্য আমাদের দুটো লেগেছে। তাহলে 2 অণু হাইড্রোজেন মানে 4 ভাগ। 2 অণু হাইড্রোজেন মানে 4 ভাগ। তোমরা এইভাবেও করতে পারো, 2 গুণ 2 4, আর 1 হাইড্রোজেনের 1 হচ্ছে পারমাণবিক ভর। এখানে কি হবে? এখানে হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর দুটো পরমাণু আছে 2 গুণ 16, আর একটা অণু, সুতরাং এটা 2 গুণ 16, তার মানে 32 ভাগ। এইবারে আসি জলে। জলে হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 1, দুটো হাইড্রোজেন আছে 2 গুণ 1 যোগ 16,
এর বাইরে হচ্ছে 2, এইটা ইকুয়াল টু কত? 2 গুণ 18 মানে 36 ভাগ। এই জল যেটা H2O কিন্তু একটা অণু, যৌগিক অণু। তাহলে 2 গুণ 1, 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, দুটো পরমাণু আছে, 2 গুণ 1 তার মানে 2, যোগ অক্সিজেনের একটা পরমাণু আছে জল অণুর মধ্যে, তাহলে 16 যোগ 2 মানে 18। আর আমাদের সমতা বিধানের জন্য 2 এখানে লেগেছে, তাহলে 18 দুগুণে 36। তাহলে আমি ওজনগতভাবে যদি বলি 4 ভাগ হাইড্রোজেন 32 ভাগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 ভাগ জল তৈরি করেছে। তাহলে এদের অনুপাত কত হবে? 4:32:36, 1:8:9। এইটা হচ্ছে ওজনগত অনুপাত। এখন যদি এরা সবাই স্টিম স্টেটে থাকতো, ভেপার স্টেটে, তাহলে হতো আয়তনগত অনুপাত কি হতো? প্রমাণ চাপ ও উষ্ণতায় ওরা যদি সবাই গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে ওদের অনুপাত হবে আয়তনগত 2:1:2, 2:1:2। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা উদাহরণের মাধ্যমে তোমরা বাড়িতে একবার, আমি বোর্ডে দিয়ে দিচ্ছি, N2 + 3H2 2NH3, এই বিক্রিয়াটা সম্পর্কে গুণগত এবং পরিমাণগত তথ্য লিখবে বা পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জলের সাথে আমি যেগুলো বললাম সেগুলোই এইখানে আসবে। আমি ছোট্ট করে একটু বলে দিই, নাইট্রোজেনের হচ্ছে দুটো পরমাণু আছে, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে 14 দুগুণে 28। হাইড্রোজেন তো তোমাদের একটু আগেই বললাম, পারমাণবিক ভর 1, দুটো হাইড্রোজেন আছে আর 3 অণু আছে, তাহলে এখানে কত হলো? 6, এটা 28 ভাগ, এটা 6 ভাগ। আর অ্যামোনিয়া, নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন 3টে আছে 1 করে, তার পারমাণবিক ভর বাইরে আছে 2, তাহলে 2 × 17 মানে 2 × 17 তাহলে হচ্ছে 34 ভাগ। এইবার তোমরা এইটা গুণগত এবং পরিমাণগত তথ্য সম্পর্কে আমার মতো একটু লিখে সাজিয়ে লিখে নেবে। ঠিক আছে, এখন আমরা দেখব ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা, ভরের সংরক্ষণ সূত্র বিষয়টা কি আমি একটু ছোট করে এক লাইন আগে বলে নিই। কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ায় যে যে বিক্রিয়কগুলি বিক্রিয়া করেছে এবং বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হয়েছে সেই দুজনের মোট ভর সমান হবে। তাহলে বিষয়টা বোঝা গেল। যেমন H2 + O2 বিক্রিয়া করে H2O তৈরি করেছে, তুমি দেখো H2-তে 4 ভাগ ছিল হাইড্রোজেন, অক্সিজেন ছিল 32 ভাগ, দুটো যোগ করো 36 ভাগ, জল তৈরি হয়েছে 36 ভাগ। এখন এর মধ্যে একটু আমরা সংজ্ঞাটা দেখে নিই যে ভর সংরক্ষণের সূত্রে কি বলা হয়েছে এবং কে বলেছিলেন।
এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ না, এই ছবিটা হচ্ছে ল্যাভয়েসিয়া। ইনি প্রথম ভরের সংরক্ষণ সূত্র বলেছিলেন। এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ারের। ইনি প্রথম পদার্থের ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন, যেখানে বলা হচ্ছে পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তার মানে পদার্থের ভরকে আমরা তৈরিও করতে পারবো না, আবার চাইলে ধ্বংসও করতে পারবো। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে। এবার আমি একটা ব্যাখ্যা এখানে করিয়েছি যে এ এবং বি দুটি বিক্রিয়ক আছে। M1 গ্রাম এ বিক্রিয়কের সাথে M2 গ্রাম বি বিক্রিয়ক যদি বিক্রিয়া করে, তাহলে M3 গ্রাম সি এবং M4 গ্রাম ডি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এবং ভরের সংরক্ষণ সূত্র মেনে M1 এবং M2 মানে বিক্রিয়কের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর M3 এবং M4 সর্বদা সমান হবে। আমি আরো একটা উদাহরণ বলছি। যখন আমরা খড় পোড়াই, তখন কি হয়? খড় পুড়ে ছাই পড়ে রইল। আমরা যদি মোট খড়ের কত ভর হচ্ছে আমরা মেপে নিই, এবং পোড়ানোর পর যে ছাই পেলাম, সেই ছাই তার ভর যদি আমরা মেপে নিই, তাহলে দুটো অসমান। এই বিক্রিয়াটাই যদি আমরা কোনো ক্লোজড কন্টেনারে করি, বদ্ধ পাত্রে, সেক্ষেত্রে দেখব বিক্রিয়ার আগে খড়ের মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর ছাই এবং খড় পুড়ে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে তার, এই দুজনের মোট ভর, তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান থাকে। আগের টাইম আমরা যখন খোলা পাত্রে পুড়িয়েছি, তখন কার্বন ডাই অক্সাইড চলে গেছে, ফলে শুধু ছাইয়ের ওজন পেয়েছি। কিন্তু খড় পুড়লে খড়ের মধ্যে পোড়ার পরে কার্বন ডাই অক্সাইড এবং ছাই দুজনের ওজন নিলে আর প্রথমে খড়ের ওজন নিলে আমরা একই পাব। নেক্সট, এই তোমরা যে ছবিটা দেখছো, ইনি হচ্ছেন, আমরা ভরের সংরক্ষণ সূত্র দেখলাম। এর পরের সূত্রটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। এটা আবার কি? এইটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র আমাদের বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার করেছিলেন, আর ভর ও শক্তির নিত্যতা সূত্র স্যার আলবার্ট আইনস্টাইন করেছিলেন। সেটি কি আমি একটু পড়ে শোনাই। রাসায়নিক পরিবর্তনের সময় কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্কিত বিজ্ঞানী আইনস্টাইনের যে সমীকরণ E=mc², আমি এখানে লিখেছি যে চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত, কিন্তু ক্যাপিটাল ই মানে হচ্ছে শক্তি, এম হচ্ছে পদার্থের ভর, আর সি হচ্ছে আলোর গতিবেগ। তাহলে E=mc²। রাসায়নিক পরিবর্তনে এত কম পরিমাণ ভর তাপ শক্তিতে রূপান্তরিত হয় যে সাধারণ পরীক্ষায় তা ধরা যায় না। নেক্সট হচ্ছে উচ্চ শক্তির প্রক্রিয়ায় ভরের নিত্যতা সূত্র ও শক্তির নিত্যতা সূত্র সম্মিলিতভাবে সংরক্ষিত হয়। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। উচ্চ শক্তির প্রক্রিয়ায় ভরের নিত্যতা সূত্র ও শক্তির নিত্যতা সূত্র সম্মিলিতভাবে সংরক্ষিত হয়। সেইটাই পরের লাইনে লেখা আছে
ভর ও শক্তির নিত্যতা সূত্র, যেটি বিজ্ঞানী আইনস্টাইন করেছিলেন, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে। এটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। তোমরা খেয়াল রাখবে, তোমাদের যদি সূত্র লিখতে দেয় যে ভরের সংরক্ষণ সূত্র না ভর ও শক্তির নিত্যতা সূত্র লিখতে দিচ্ছে, সেই অনুযায়ী তোমরা লিখবে। নেক্সট, এবার ওজন ওজন সংক্রান্ত গণনা। এই বিষয়টা কি না, এই বিষয়টা হচ্ছে ওজন সংক্রান্ত গণনা অঙ্কের ক্ষেত্রে কিছু নিউমেরিক্যালস বা কিছু গাণিতিক সমস্যা পরে দেওয়া আছে, সেইগুলো করতে গেলে এইগুলোর খুব প্রয়োজন। সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটির সমীকরণ সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখতে হবে। আমি যদি সঠিক বিক্রিয়াটা না লিখতে পারি তাহলে আমার অঙ্কের উত্তর ভুল আসে। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আণবিক গুরুত্বকে তাদের অনুসংখ্যা দিয়ে গুণ করে পদার্থগুলির নিচে লিখতে হবে। এই কথাটার মানে কি? আমি একটু আগে তোমাদের দেখিয়েছি 2H2 + O2 2H2O। তাহলে বিক্রিয়ক পদার্থ, তার আণবিক গুরুত্ব হাইড্রোজেন H2, তাহলে ওর পারমাণবিক ভর 1, দুটো অণু আছে তাহলে 2, দুটো অণু আছে তাহলে 2, আর দুটো পরমাণু আছে যেমন H2, যেমন 2H2, এখানে হচ্ছে দুটো অণু আছে হাইড্রোজেনের, তাহলে 2 দিয়ে গুণ করব হাইড্রোজেনের আণবিক গুরুত্বকে, তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে এইভাবে আমাদের বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আণবিক গুরুত্বকে তাদের অনুসংখ্যা দিয়ে গুণ করে পদার্থগুলির নিচে লিখতে হবে। এইভাবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ওজনের অনুপাত এবং প্রদত্ত তত্ত্ব থেকে ওজন বের করতে হবে। এটা আমি অলরেডি করেছিলাম আগের ইকুয়েশনটায়। গণনায় একই প্রকারের একক ব্যবহার করতে হবে। এককটা যেন যদি গ্রাম হয় তাহলে সবই গ্রামে লিখতে হবে, এরকম একই প্রকারে একক ব্যবহার করতে হবে। এবার পরের স্লাইডে আসি। এই গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে। এবার আমাদের একটু বোর্ড ওয়ার্ক করতে হবে। প্রথম অঙ্কে আমাদের যেটা বলা আছে সেটা হলো 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। ঠিক আছে, সবার আগে আমাদের কি লিখতে হবে? বিক্রিয়া। পটাশিয়াম ক্লোরেট KClO3 KCl প্লাস O2, তাহলে 2 KClO3 এটা ইকুয়াল টু 2 KCl প্লাস 3O2। এইটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা। আমরা দেখে নিই আগে ব্যালেন্সটা ঠিক আছে নাকি। দেখো, দুটো পটাশিয়াম, দুটো পটাশিয়াম, দুটো ক্লোরিন, দুটো ক্লোরিন, তাহলে ক্লোরিন আর পটাশিয়াম মিলে গেল। এখন অক্সিজেন কটা আছে? 3টে, তাহলে 3টে অক্সিজেন এখানে ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6, আর এখানে দেখো 3 দুগুণে 6, তাহলে আমাদের অক্সিজেন মিলে গেল। তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক আছে। এইবারে আমাদের এখানে কি কি লিখতে হবে? পটাশিয়ামের ভর, ক্লোরিনের ভর, পটাশিয়ামের ভর 39 যোগ ক্লোরিন হচ্ছে 35.5 যোগ অক্সিজেন হচ্ছে 348।
তোমরা দেখো ক্যালকুলেশন এইভাবে করে নেবে দরকার হলে। তাহলে কত বেরোলো? 122.5, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 245। তাহলে কেসি 2 কেসি হলো 3। এই যে বলেছে না অনুসংখ্যা দিয়ে গুণ করতে, এই যে অনুসংখ্যা 2 এইটা দিয়ে গুণ করলাম। কেসি হলো 3 এর আণবিক ওজন, কেসি হলো 3 এর আণবিক ওজন কোনটা? এইটা 122.5। কটা অণু ছিল? দুটো, তাহলে 2 ইন্টু 122.5, তাহলে কত হলো? 245। এবার আসছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 96, একক একই রাখছি, একক একই রাখছি। এখানে রেখেছি 245 গ্রাম, ওখানে রেখেছি 96। এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এইটা কিন্তু এইভাবেই করবে, নালে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। দুটো পরমাণু, পারমাণবিক ভর 16 করে, 16 দুগুণে 32, কটা অণু আছে? 3টে, তাহলে 3 32-এ 96। এইটা হলো আমাদের বিক্রিয়া। বিক্রিয়াতে আমরা পুরো দেখে নিলাম, ব্যালেন্স ঠিক আছে, বিক্রিয়া পুরো লিখেছি, বিক্রিয়ায় কতগুলো অণু আছে আণবিক ভর দিয়ে তাদের গুণ করেছি, এখানেও তাই করেছি। এইটা হচ্ছে তার আণবিক ভর, 16 দুগুণে 32 ইন্টু 3 মানে 96, এবং একক একই রেখেছি, একক একই রেখেছি। এবারে আমার বলেছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আমাকে একটু মুছতে হবে, এইটা ছিল। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম KClO3 থেকে 96/245 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। কত দিয়েছে? 24.5। 24.5 গ্রাম KClO3 থেকে 96/245 ইন্টু 24.5 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। এইবারে এখানে পয়েন্ট আছে, ক্যালকুলেশন তোমরা তোমাদের মতোই করবে, আমি একটু সহজ সবার জন্য একটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। পয়েন্টটা তুলে দেবো, নিচে একটা 10 নামাবো, এবার 245 আর 245 কেটে দেবো, ওপরে 96, নিচে আছে 10। কটা জিরো আছে নিচে? একটা জিরো, তাহলে ওপরে 96-এর বাঁদিকে এক ঘর আগে একটা পয়েন্ট বসে যাবে, তাহলে 9.6 গ্রাম। তাহলে 245 গ্রাম থেকে আমরা পাচ্ছিলাম 96 গ্রাম অক্সিজেন,
24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত পাবো? 9.6 গ্রাম অক্সিজেন পাবো। এইটা হলো একটা ছোট প্রসেস, বা তোমরা তোমাদের মতো করতে পারো। গণনাটা দেখবে যাতে একটু ইজি হয়। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা তোমরা চেষ্টা করবে। বলছে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। এই একই অঙ্ক, এটা তোমরা চেষ্টা করবে সেকেন্ডেরটা। আমি আবার থার্ডেরটা করছি। থার্ডেরটা বলছে 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। চুনাপাথর সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, একে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? CaCO3। সবার প্রথম মনে রাখবে কার্বনেট উত্তপ্ত করছে মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। তাহলে কে বেরিয়ে গেছে? কার্বন ডাই অক্সাইড CO2। এখান থেকে C মাইনাস করো, এখান থেকে C মাইনাস করো, পরে রইল O3। 3 থেকে 2 বেরিয়ে গেছে, কত রইল O। তাহলে কি পড়ে রইল? CaO। তাহলে CaO, আর এখানে কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট। আমি আবার একবার দেখাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে সি তো এখানে চলে এসেছে, তাহলে এই সিটাকে অফ করে দাও, সিটাকে অফ করে দিলাম। কটা ও এসেছে? দুটো। এখানে কটা আছে? তিনটে। 3 থেকে 2 মাইনাস করে দাও, কত আসছে? একটা। এই যে একটা ও থাকছে, তাহলে CaO। তাহলে এখানে পড়ে রইল কি? CaO। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা মানে গ্যাস সাইন দিচ্ছি। এবার বলেছে আগে দেখে নাও ব্যালেন্সটা। ক্যালসিয়াম কটা আছে? একটা। একটা। অক্সিজেন এখানে আছে তিনটে, এখানে আছে একটা আর দুটো, তিনটে মিলে গেল। কার্বন একটা, কার্বন একটা। তবে আলাদা করে ব্যালেন্স করার দরকার নেই, এটা হয়েই আছে। এবারে আমরা ওজনটা লিখব। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, আর অক্সিজেন হচ্ছে 16 করে তিনটে আছে। তাহলে টোটাল কত হলো? 40 প্লাস 12 প্লাস 48, 48 প্লাস 12 60। তোমরা দরকার হলে পাশে করে নেবে রাফে। 60 প্লাস 40 মানে 100 এত গ্রাম। এবার কার্বন ডাই অক্সাইড কত উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন হচ্ছে কত? 12 প্লাস দুটো অক্সিজেন 16 করে, তাহলে 12 প্লাস 32 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 500 গ্রাম কে উত্তপ্ত করলে কত হবে? আমি একটুখানি এটা মুছে এই ওপরে লিখে নিই।
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44/100 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 500/100 উৎপন্ন হয়। দুটো শূন্য কেটে দাও, তাহলে পড়ে রইল 5। 5 × 44 তোমরা রাফে করে নেবে। 5 × 44 মানে হচ্ছে 220, 4 × 5 = 20, 4 × 5 = 220। তাহলে 220 গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? 220 গ্রাম। এটা দেখো ওজন, এই গ্রাম গ্রাম, ঠিক আছে। আরেকটি জিনিস আমি বলছি, এটা মুছে নি আগে। ধরো এটা 1 নম্বরে শর্ট কোশ্চেনে দিয়েছে, তখন কি করব? আমরা জানি 100 গ্রাম থেকে 44 গ্রাম, আমরা জানি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে এর 5 গুণ, তাহলে আমরা একে 5 গুণ করে দেব। তাহলে কত হলো? 220 গ্রাম। ব্যাস, 1 নম্বরের এমসিকিউর অ্যান্সার এলে আমরা সরাসরি এইভাবে উত্তর করব, কারণ আমার তো অত বড় প্রসেস করতে সময় চলে যাবে। আবার একবার বলে দিচ্ছি, যদি আমায় বললো 500 গ্রাম করতে কত গ্রাম, যদি আমায় বলে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, 1 নম্বর দিয়েছে। আমি 500 গ্রাম মানে 100 গ্রামের কত গুণ? 5 গুণ। তাহলে কার্বন ডাই অক্সাইডও 5 গুণ উৎপন্ন হবে, 220 গ্রাম। শেষ। যদি এরকম বলে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হচ্ছে 100 গ্রাম, তাহলে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে কত গ্রাম লাগবে ক্যালসিয়াম কার্বনেট? তাহলে যদি এটা 1 নম্বরে দেয়, কি করে করব? আমি বলছি 44 গ্রাম CO2 এটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 66 গ্রাম CO2 কি করব? 100/44 × 66, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। এটা হচ্ছে যদি আমি যে প্রসেসে আগে করেছিলাম সেরকম বড় প্রসেস। আর যদি 1 নম্বরে দেয়, তাহলে আমরা কি করব? 66 গ্রাম মানেই বোঝা যাচ্ছে 44-এর অর্ধেক আছে। 44 গ্রাম আমরা পাচ্ছি 100 গ্রাম থেকে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এটা মানে 44-এর হাফ, মানে আরো 22, তার মানে 0.5, তার মানে 66, এটা কত হবে? 150। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আসছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, আর 44-এর অর্ধেক হচ্ছে কত? 22। 44-এর অর্ধেক হচ্ছে 22, তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আরো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে 44 + 22 মানে 66। তাহলে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে
100 প্লাস 50 গ্রাম মানে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। পরের অঙ্কটা তোমরা করবে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, এটা তোমরা করবে। আচ্ছা, আর নেক্সট অঙ্কটাও খুব সোজা, এটা তোমরা করবে। আমি খালি একটা জিনিস নেক্সট অঙ্কের করে দিচ্ছি, যে সোডিয়াম বলেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ওজনটা আমি বার করে দিই। সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে কত হচ্ছে 39 প্লাস 1 মানে 40, এত গ্রাম এনে হয়েছে। আর H2SO4 কত? H2SO4 দুটো হাইড্রোজেন 1 করে প্লাস সালফার 32 আর 4টে অক্সিজেন আছে 4 16 64, তাহলে 2 প্লাস 32 প্লাস 64, তাহলে হচ্ছে 98 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40 গ্রাম আর সালফিউরিক অ্যাসিড আসছে 98 গ্রাম। এইটা হচ্ছে তাদের আণবিক ওজন। এবারে তোমরা কিভাবে বিক্রিয়াটা করবে, বিক্রিয়ার সমীকরণটা এইভাবে লিখবে। তীব্র ক্ষার আর এইটা হচ্ছে তীব্র অ্যাসিড, তাহলে প্রশমন হবে। কটা হাইড্রোজেন আছে? দুটো। দুটো হাইড্রোজেনকে প্রশমিত করবে কটা OH লাগবে? দুটো। তাহলে দুটো OH আর দুটো H, তাহলে এখানে সবার প্রথম কি হলো, দুটো জল 2Na আর এখানে আছে SO4, তাহলে Na2SO4 প্রশমিত হয়ে কি করে, লবণ আর জল তৈরি করে। এই যে লবণ আর এই যে জল, এই যে ক্ষার অ্যাসিড, এইটা হচ্ছে লবণ, ওটা হলো জল। তাহলে ব্যালেন্সটা হয়ে গেল। তাহলে আমাদের NaOH এর আণবিক ওজন কত ছিল? 40। ক অণু আছে 2 অণু, তাহলে কত হলো 80 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন 98 পেয়েছি। ক অণু আছে 1 অণু আছে, তাহলে 98 গ্রাম। তাহলে 80 গ্রাম NaOH প্রশমিত করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে। তাহলে 4 গ্রাম NaOH মানে কস্টিক সোডা বলো বা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে 80 গ্রাম কস্টিক সোডা বা NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। 4 গ্রাম কস্টিক সোডাকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে। এই উত্তরটুকু তোমরা বাড়িতে করবে। আজকে আমরা এই পর্যন্তই বললাম। তোমরা খুব ভালোভাবে যে যে পয়েন্টগুলো বলেছি সেইগুলোকে বুঝতে চেষ্টা করবে, প্রত্যেকটা লাইনের মানে ধরার চেষ্টা করবে। অনেকে ওপর থেকে মুখস্থ করে যাচ্ছে, তাহলে হবে না। প্রত্যেকটা লাইনের মানে তোমরা জেনে জেনে পড়ো। এরপরে আমি যদি বলি আরো ভালোভাবে ব্যাখ্যা করতে চাইবো। ঠিক, পরের আবার দেখা হবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত।